এই চর্যাপদ মূলত গাওয়ার জন্য লেখা হয়েছিল। এইখানে প্রচুর পরিমাণে রাগ রাগিণীর ব্যবহার আছে। এখন এই যে আমরা সা রে গা মা পা ধা নি সা, এইটা দিয়ে আমরা গানের স্বরলিপি লিখি। ধরেন এরকম একটা গানের স্বরলিপি সা নি ধা পা মা গা, এটা আমি আমি পারি না এই টাইপের একটা গানের স্বরলিপি। কোন স্কেলে গানটা গাওয়া হবে এই জিনিসটা হচ্ছে রাগ। ১১টা পদ পটমঞ্জরি রাগে লেখা হয়েছে। কিছু, কিছু পদ ভৈরবী পদে লেখা হয়েছে। ভৈরবী রাগে লেখা হয়েছে। যারা সঙ্গীত চর্চা করেন তারাই রাগ ব্যাপারটা বুঝবেন। রাগ হচ্ছে মূল্যে গানের মেইন গ্রামার আরকি। মেইন সাস, যার উপর বেস করে একেকটা গান হয়। সাসটা হচ্ছে রাগ। তো চর্যাপদের কবিতার মধ্যেও এরকম গানের স্বরলিপি বা রাগ আছে। তার মানে চর্যাপদ মূলত গাওয়ার জন্য লেখা হয়েছিল এবং চর্যাপদের মধ্যে প্রচুর ধ্রুবপদের ব্যবহার আছে। নানান সময় আমরা যখন গান গাই দলবদ্ধভাবে তখন আপনারা দেখবেন যে গানের কোরাস গাওয়া হয় এরকম। যেমন ধরেন একটা গান আছে এরকম যে, "অল্পনা বয়সের সখিনা সেমরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেমরি গো কোন জেলায় বাড়ি।" এই ২ লাইন হচ্ছে গানের ১ম লাইন। এরপরে ধরেন আরেকটা অন্তরা গাওয়া হচ্ছে এবং তারপরে আবার এই ২ লাইন গাওয়া হচ্ছে। তখন সবাই মিলে আবার গাচ্ছে যে, "অল্পনা বয়সের সখিনা সেমরি।" এই যে এই গানটা এটাই হচ্ছে মূলত গানের কোরাস। এই চর্যাপদের মধ্যেও এই কোরাস আছে। এই কোরাসগুলাই হচ্ছে মূলত ধ্রুপদ। যে কয়েক লাইন যে চর্যাপদের যে ১০ লাইন তার ১ম ২ লাইন যদি কোরাস হয় বা ধ্রুবপদ হয়, কয়েক লাইন পর, পর যিনি এই গানটা গাচ্ছেন তিনি আবার ওই ১ম ২ লাইন গাচ্ছেন। আবার কিছু দূর পরে আবার ওই ২ লাইন গাচ্ছেন। সো এটা বর্তমান সময়ের যে কোরাস গানের যে ব্যাপার সেইটাও চর্যাপদের মধ্যে ছিল এবং চর্যাপদে ব্যাপক ছন্দের ব্যবহার হয়েছে এবং আমাদের মধ্যযুগের এবং প্রাচীন যুগের সাহিত্যগুলো পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। এখন পয়ার ছন্দটা কি? ত্রিপদী ছন্দটা কি? এটা ২ টা আলাদা, আলাদা ছন্দে লেখা। পয়ার ছন্দ মূলত হচ্ছে আ মূলত হচ্ছে ১৪ মাত্রার ছন্দ। ৮ প্লাস ৬ মাত্রা, অর্থাৎ একেকটা মাত্রা হচ্ছে একেকটা অক্ষর। অক্ষর মানে বর্ণনা কিন্তু। সবচেয়ে শর্টের সময় যে যতটুকু উচ্চারণ হয়, আরো ব্যাকরণে আপনারা ভালো জানবেন। ৮+৬ ১৪ মাত্রায় এটা লেখা হয়। যেমন আমরা একটু উদাহরণ দেই তাহলে আপনি ভালো মতন বুঝবেন। মহাভারত নিয়ে কাশিরাম দাস লিখেছেন, "মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।" এবং আপনারা মধ্যযুগে গিয়ে এই লাইন আপনাদের মোটামুটি আমি এই লাইনটা মুখস্থ রাখতাম। মহাভারত নিয়ে আসলেই আমি বা মধ্যযুগের সাহিত্যের বিশ্লেষণ করার যদি এরকম কমন কোয়েশ্চেন আসতো তখন আমি এই ২ লাইন লেখার চেষ্টা করতাম যে, "মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।" ২ লাইন। এখন এই যে ১ম লাইনটা মহাভারতের কথা অমৃত সমান, দেখেন ২ টা পার্টে ভাগ। মহাভারতের কথা অমৃত সমান। তো ১ম অংশ হচ্ছে ৮ মাত্রা, পরের অংশ হচ্ছে ৬ মাত্রা। মহাভারতের কথা। এই যে একটু, একটু করে যেটুকু উচ্চারণ করতেছি এগুলো হচ্ছে একেকটা অক্ষর। তাহলে মহাভারতের কথা আপনি ৮ মাত্রা পাচ্ছেন। অমৃত সমান, অমৃত সমান। আপনি ছোট, ছোট করে উচ্চারণ করেন ৬ মাত্রা পাবেন। তাহলে মহাভারতের কথা অমৃত সমান ৮+৬। আবার কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এইটাও আপনি দেখবেন কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই যে ২ টা পার্ট ৮+৬, এই হচ্ছে পয়ার ছন্দ। আবার আরেকটা মধ্যযুগের ছন্দ আছে সেটা হচ্ছে ত্রিপদী ছন্দ। এখন আবার ৩ টা মাত্রা। সাধারণত এইটা হয় হচ্ছে ৬-৬-৮, এইটা একটা ত্রিপদী। আবার আরেকটা ত্রিপদী আছে ৮+৮+১০। আমরা ছোটটা বলি ৬-৬-৮, এই মাত্রা মানে ৬ টা অক্ষর, ৬ টা অক্ষর, ৮ টা অক্ষর এক লাইনে থাকবে। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। নমো, 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 টোটাল ৬ মাত্রা। সুন্দরী মম, তাহলে আরো ৬ মাত্রা। জননী বঙ্গভূমি, জননী বঙ্গভূমি ৮ মাত্রা। তাহলে ৬+৬+৮, এটা হচ্ছে ত্রিপদী ছন্দ। তাহলে মধ্যযুগের যত সাহিত্য আছে সব সাহিত্যই প্রায় এই পয়ার ও ত্রিপদী ছন্দ। মধ্যযুগে গিয়ে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়ব, আমরা বৈষ্ণব পদাবলী পড়ব, আমরা মঙ্গল কাব্য পড়ব। এইগুলো সবই দেখব যে পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা।
তো এই চর্যাপদও এই পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। এছাড়াও ছন্দের মধ্যে যদি এটা আধুনিক ছন্দের সাথে তুলনা করা হতো, তাহলে এটা মূলত মাত্রাবৃত্ত ছন্দ হতো। আধুনিকটার সাথে যদি আমরা কম্পেয়ার করতাম। এছাড়াও পদঝটিকা ছন্দেরও প্রভাব পাওয়া যায় এখানে। এছাড়া চর্যাপদে বেশ কিছু আ বেশ কিছু অলংকার রয়েছে চর্যাপদের। এখানে প্রচুর অনুপ্রাসের ব্যবহার আছে। অনুপ্রাস হচ্ছে অ্যালিটারেশন বা একই টাইপের উচ্চারণ শব্দ বারবার চলে আসা। ওয়াটার, ওয়াটার, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ। আমরা চর্যাপদে দেখতেছি বাহ তু ডুম্বি, বাহ লো ডুম্বি। বাহ তু দ্রুম্বি, বাহ লো ডুম্বি। এখানে এবং ড, ব এবং ড রিপিট হচ্ছে। এরকম অনুপ্রাসের ব্যবহার আছে এবং এক লাইনের সাথে আরেক লাইনের অন্তমিল আছে। টালত মোর ঘর নাহি পরবেশী, এই যে পরবেশী, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী। ওইখানে পরবেশী, এইখানে আবেশী। ২ লাইনের মধ্যে একটা মিল আছে, অন্তমিল। সো চর্যাপদের এরকম অন্তমিল আছে। তো এই হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য। চর্যাপদের মধ্যে পার্থিব প্রেমের কথা বলা হয়েছে, নরনারীর প্রেমের কথা বলা হয়েছে, দার্শনিক দিক দিয়ে প্রকৃতির জিনিসকে ফুটিয়ে তুলেছেন। যেমন দার্শনিকভাবে প্রকৃতির যে স্রোত, শুধু স্রোতের কথা বলেন নাই। তারা এখানে বলেছেন যে ভবনদী গহন গম্ভীর আবেগে, মানে শুধু ভবনদী বয়ে যাচ্ছে এটা বলে নাই, অনেক বেগে বয়ে যাচ্ছে। এই যে এইরকম দার্শনিকভাবে চিত্রায়িত করা হয়েছে, প্রহেলিকার ব্যবহার করা হয়েছে এবং এইখানে যে গানগুলোর রাগ রাগিনী রাগ ব্যবহার করা হয়েছে এবং কোরাসের মতন ধ্রুবপদের ব্যবহার করা হয়েছে। ছন্দ হিসেবে পয়ার বা ত্রিপদী ছন্দের ব্যবহার করা হয়েছে। এখানে অলংকার হিসেবে অনুপ্রাসের ব্যবহার আছে, অন্তমিল আছে। তো আমাদের যদি কখনো কোয়েশ্চেন আসে চর্যাপদের সাহিত্য মূল্য ব্যাখ্যা করুন, তখন আমরা এই টোটাল অংশটুকু আমরা যতটুকু পারি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব।